ভাবুন তো একবার, আপনি একটা পুরনো হোটেলে উঠেছেন, আরামদায়ক 12 নম্বরের ঘর, কিন্তু কেন যেন 13 নম্বরের ঘরটি নেই। সবাই বলে অশুভ। রাত যখন গভীর, হঠাৎ 12 নম্বর ঘরের পাশে একটি দরজা উদয় হলো। গায়ে লেখা 13। ভেতর থেকে ভেসে আসে মানব কণ্ঠের নয় এমন সব শব্দ। তাহলে 13 কি সত্যিই অশুভ, নাকি এই ঘরটায় আছে প্রাচীন কোনো অভিশাপ? এমনই এক অদৃশ্য ঘরের রহস্য উন্মোচন করতে চলেছেন আপনি। ভূতবিলাসে শুরু হচ্ছে এমআর জেমসের রুম নাম্বার 13। জুটল্যান্ড শহরের মধ্যে এই ভয়বর্গ জনপদটা সব থেকে বেশি বিখ্যাত, আর তার থেকেও বেশি বিখ্যাত শহরের বুক জুড়ে ছড়িয়ে থাকা প্রাচীন চার্চগুলো। শহরের ঠিক মাঝখান দিয়ে একটা লেক বয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় ছুটির দিনে বেড়াতে আসার জন্য ভয়বর্গ থেকে ভালো শহর আর হয় না। তবে এতদূর শুনে ভাববেন না আমি কোনো ভ্রমণ কাহিনী লিখতে বসেছি। ভয়বর্গ শহরে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল আছে। প্রিসলার আর ফিনিক্সের নাম তো সবসময় শোনা যায়, কিন্তু আমার যে ভাইয়ের কাহিনী আমি আপনাদের কাছে বলতে বসেছি, সে উঠেছিল গোল্ডেন লায়ন নামের একটা হোটেলে। তারপর আর কোনো দিন সে সেই হোটেলে ফিরে যায়নি। বাকি গল্পটা আপনাদের বুঝবার সুবিধার্থে তার জবানবন্দিতেই বলছি আমি। 1726 সালে আগুন লেগে এই গোটা শহরের অনেকগুলো বাড়ি পুড়ে যায়। যে কটা হোটেল তারপরেও দাঁড়িয়ে আছে তার মধ্যে গোল্ডেন লায়ন অন্যতম। বাড়িটা লাল রঙের ইটের তৈরি। সামনের দিকটায় লাল এবং পেছনের দিকের সৌধগুলো কালচে রঙের। গোটা বাড়িটাই কাঠ আর প্লাস্টার দিয়ে তৈরি। এই বাড়িটার সামনে আমি যখন এসে উপস্থিত হই, তখন দিগন্তের কাছে সূর্য ঢলে পড়েছে। বাড়ির ছাদের কার্নিশে একটু একটু করে মিলিয়ে আসছে রোদ। এই ধরনের পুরনো বাড়ির প্রতি জানি না কেন ছোট থেকেই একটা টান কাজ করে আমার। মনটা খুশি হয়ে গেল। বিগত কয়েক মাস ধরে আমি ডেনমার্কের প্রাচীন চার্চগুলো নিয়ে একটু গবেষণা শুরু করেছি। ইচ্ছে আছে ম্যাগাজিনে বড় করে একটা প্রবন্ধ লিখব। ভয়বর্গ শহরে প্রাচীন চার্চের ছড়াছড়ি, ফলে সেগুলো খতিয়ে দেখতে গেলে শহরে এসে থাকা ছাড়া উপায় নেই। স্থানীয় লোকজনের কাছে খোঁজখবর নিয়ে গোল্ডেন লায়ন হোটেলের সন্ধান পাই আমি এসে একটা বড়সড় ঘরের খোঁজ করতেই বেশ কয়েকটি ঘর তিনি আগে থেকেই দেখিয়ে দিলেন। তার মধ্য থেকে একেবারে উপরতলার ঘরগুলো আমি প্রথমেই বাদ দিলাম। সারাদিন কাজের পর হোটেলে ফিরে এক গাদা সিঁড়ি ডিঙাতে মোটেই ভালো লাগবে না। 3 তলায় আমার পছন্দ মতো কোনো ঘর ছিল না। নিচে নেমে দোতলার দুটো ঘরের সামনে আমি থমকে দাঁড়ালাম। সত্যি এই রকম একটা ঘরই তো খুঁজছিলাম আমি। আপনি এই 17 নম্বর ঘরটায় থাকতে পারেন। আপনার যেরকম রুচি তাতে এর থেকে ভালো ঘর আর হয় না। ঘরের ভিতরে তাকিয়ে এক ঝলক দেখে আমার কিন্তু পছন্দ হলো না। বিশেষ করে ঘরের জানালাটা পাশের বাড়ির দেয়ালের সাথে প্রায় ঢেকে পড়ে গেছে। তার দিকে মুখ ফিরিয়ে বললাম, সন্ধ্যার পর ঘরটায় বিশেষ আলো পাওয়া যাবে বলে মনে হয় না। এই ঘর আমার চলবে না। বাকি ঘরগুলো দেখে নিয়ে ঠিক করলাম 12 বা 14 নম্বরের মধ্যে যে কোনো একটা ঘর আমার থাকার জন্য আদর্শ। দুটো ঘর থেকেই রাস্তা দেখা যায়। সন্ধ্যের আলো খোলা জানালা দিয়ে সহজেই ঘরের ভিতর ঢুকে আসে, ফলে আমার পড়াশোনাতেও কিছু সুবিধা হবে। ভেবে চিনতে শেষ পর্যন্ত 12 নম্বরটাই ঠিক হলো। আশেপাশের ঘরগুলোর মতো এটা তো মোট 3টে জানালা।
এবং 3টে একই দিকে। ঘরটা বেশ উঁচু, কোনো ফায়ারপ্লেস নেই, তবে একটা স্টোভ আছে। একদিকের দেয়ালে একটা পৌরাণিক ছবি ঝুলছে। ছবিটা চিনতে পারলাম না। ডিনারের সময় হয়ে আসছিল। বেল বাজার আগেই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। খাবার সার্ভ হতে এখন কিছু দেরি আছে। ভাবলাম এই সময়টুকু চারপাশের ঘরে কারা আছে সেই নিয়ে কিছু খোঁজখবর করা যেতে পারে। ডেনমার্কের এই হোটেলগুলোর নিয়ম হলো প্রত্যেকটা ঘরে যেসব ভাড়াটে আছে তাদের নাম বাইরে একটা বড় ব্ল্যাকবোর্ডে লিস্ট করে লেখা থাকে। সেই লিস্টের উপর মন দিয়ে চোখ বুলিয়ে নিলাম আমি। অস্বাভাবিক কিছুই নেই প্রায়। অতিথিদের মধ্যে একজন উকিল আছেন, নাম জ্যাসন, বয়স প্রায় 50-এর কাছাকাছি। এছাড়া বাকিদের মধ্যে আছে একজন সার্জেন, একজন জার্মান আর একজন কোপেনহেগেন থেকে আসা সরকারি আমলা। লিস্টের মধ্যে একমাত্র আশ্চর্যের ব্যাপার হলো 12 আর 14 নম্বর ঘরের মাঝে কোনো 13 নম্বর ঘর নেই। অবশ্য ডেনমার্কের অনেক হোটেলেই এই ব্যাপারটা লক্ষ্য করেছি আমি। মন বলল 13 সংখ্যাটা অশুভ হওয়ার জন্য অনেক ভাড়াটেই হয়তো ও ঘরে থাকতে চায় না, তাই খরচ বাঁচাতে তৈরি করা হয়নি ঘরটা। ঠিক করলাম পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা। সেদিন সমস্ত সন্ধ্যাটা আর বলার মতো তেমন কিছু ঘটেনি। জামা কাপড়, বই আর কাগজপত্র গোছাতে গোছাতেই সন্ধ্যাটা চলে গেল। রাত 11টা নাগাদ আমি ঘুমানোর তোড়জোড় শুরু করলাম। দীর্ঘদিন হলো গল্পের বই পড়তে পড়তে ঘুমানো আমার অভ্যাস। আজ বইটা খুঁজতে গিয়ে সেটা কোথাও পেলাম না। ঠিক তখনই মনে পড়ল ট্রেনে আসতে আসতে বইটা পড়ছিলাম। ট্রেন থেকে নেমে কোটের পকেটে রেখেছিলাম বইটা হয়তো। সেই কোটটাই ঝুলছে ডাইনিং রুমের পাশের দেয়ালে ঢুকে। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে ছুটে গেলাম ডাইনিং রুমের দিকে। কোটটা নিয়ে ফিরে এসে দরজার হাতল ঘোরাতেই কিন্তু থমকে গেলাম। দরজা বন্ধ, অথচ স্পষ্ট মনে আছে যাবার সময় দরজা আমি বন্ধ করে যাইনি। তাহলে কি নিজে থেকে বন্ধ হয়ে গেছে? তাজ্জব ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা যায় ভাবছি, এমন সময় ঘরের ভেতর থেকে একটা চাপা শব্দ ভেসে এলো, যেন ঘরের আসবাব খুব ধীরে ধীরে কেউ নাড়াচ্ছে। একটু চিন্তা করতেই মাথার ভিতর পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তাড়াহুড়োতে হয়তো ভুল দরজার সামনে এসে দাঁড়িয়েছি আমি। আমার নিজের ঘরটা কি তবে ডান দিকে নাকি বাঁ দিকে? মুখ তুলে ঘরের নম্বরটা দেখার চেষ্টা করলাম। 13 নম্বর ঘর, মানে আমার 12 নম্বর ঘরটার হবে বাঁ দিকে। কয়েক মিনিটের মধ্যে ঘরে ফিরে এসে বইটা পড়তে শুরু করলাম। 3-4টে পাতা পড়ার পরেই দু চোখ জুড়ে ঘুম নামলো আমার। বইটা সরিয়ে রেখে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়তেই ধা করে মনে পড়ে গেল ব্যাপারটা। ব্ল্যাকবোর্ডে লেখা লিস্টে কোনো 13 নম্বর ঘর ছিল না। তাহলে কি ভুল দেখেছিলাম? তাই হবে হয়তো। ভাবলাম যদি আগে জানতাম যে 13 নম্বর ঘর আছে তাহলে সেখানেই থাকতাম না হয়। একবার মনে হলো ঘরটা হয়তো সত্যি আছে, তবে চাকর বাকরদের ঘর বা স্টোর রুম হিসেবে ব্যবহার হয় বলে ব্ল্যাকবোর্ডের নাম নেই। ঘুমাতে যাচ্ছিলাম, এমন সময় একটা অচেনা অস্বস্তি এসে চেপে ধরল আমাকে। খোলা জানলা দিয়ে বাইরের স্ট্রিট ল্যাম্পের হলদে আলো আসছে। সেই আধো আলোতে ভরে আছে আমার ঘরটা। হলদে আলোর রেখাগুলোর খড়ময় একটা ভৌতিক নকশা তৈরি করছে। সাধারণত এই ধরনের আধো আলোতে ছোট ঘরকেও বড় মনে হয়,
কিন্তু এখন আমার ঘরটাকে আগের থেকে আরও বেশি ছোট মনে হচ্ছে। আরও কিছুক্ষণ এক মনে খেয়াল করতে বুঝলাম ঠিক তা নয়। ঘরটা প্রস্থে ছোট হয়েছে বটে, কিন্তু দৈর্ঘ্য বেড়ে গেছে। না, প্রথম যখন এই ঘরে এসেছিলাম তখন সিলিংটা তো এত উঁচু ছিল না। ঘরটা কি নিজের আয়তন বদলে ফেলেছে? মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল হতে খাতাপত্র নিয়ে রিক্সার্কিভ চার্চে উপস্থিত হলাম। চার্চের লোকজন বেশ অমায়িক। সামান্য বোঝাতেই যাবতীয় ডকুমেন্ট আর র্যালিক্স আমার হাতে তুলে দিতে দ্বিধা করলেন না তারা। সেই সব কাগজপত্রে চোখ বোলাতে বোলাতে ভারী চমকপ্রদ কিছু তথ্য এলো আমার হাতে। ডকুমেন্টের মধ্যে বিশপ জর্গান ফ্রিজের সম্পর্কে বেশ কয়েকটা পাতা লেখা আছে। এই ক্যাথলিককে নিয়ে অন্দরমহলে বেশ কিছু স্ক্যান্ডাল নাকি চালু ছিল। শোনা যায় শহরের মধ্যে কোনো একটা বাড়ির মালিক ছিলেন তিনি। সে বাড়িতে তিনি নিজে থাকতেন না, একটা ভাড়াটে বসবাস করত। তো সেই ভাড়াটিটি বিশেষ সুবিধার ছিল না। নানা রকম তন্ত্র মন্ত্র আর ব্ল্যাক আর্টস নাকি প্র্যাকটিস করত সে। এমন এক দুর্বৃত্তের সঙ্গে বিশপের নাম জড়িয়ে যাওয়ায় তাকে সমন পাঠায় চার্চ। বলা বাহুল্য, ফ্রিজ সমস্ত অপরাধ অস্বীকার করেন এবং এও বলেন যে তদন্তে যদি প্রমাণিত হয় তার ভাড়াটে কোনো রকম অলৌকিক সাধনার সঙ্গে যুক্ত, তবে তার বিরুদ্ধে তিনি নিজেই ব্যবস্থা নেবেন। কাগজে আরও কিছু তথ্য ছিল বটে, কিন্তু সেসব পড়ে দেখার ঢের আগেই আমার জন্য চার্চের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। পরের চিঠিটা হাতে তুলেও নামিয়ে রাখি। মনের ভিতরে কৌতূহল কিন্তু দানা বাঁধতে শুরু করেছে ততক্ষণে। চার্চ থেকে বেরিয়ে শহরের এদিক ওদিক ঘোরাফেরা করে আমি আবার গোল্ডেন লায়নে ফিরে আসি। কিছুক্ষণ পেশেন্স খেলে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যাব, এমন সময় মাথায় আসে যে হাবিজাবি কথার ফাঁকে 13 নম্বর ঘরের ব্যাপারটা একটা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। উপরে উঠে 13 নম্বর ঘরটা আবার চোখে পড়ল। তার সামনে কয়েক মুহূর্ত থমকে দাঁড়াই আমি। ভিতর থেকে কাল রাতের সেই শব্দগুলো ভেসে আসছে। সেই সঙ্গে খুব মিহি কিন্তু চাপা স্বরে যেন হিসহিস করছে কেউ। শব্দগুলো শুনতে শুনতে কেমন যেন অস্বস্তি শুরু হয়। সেগুলো মাথা থেকে সরিয়ে নিজের ঘরে ঢুকতেই কাল রাতের সেই ভাবনাটা আবার আমার মাথায় ফিরে আসে। প্রথমবারের তুলনায় এখন বেশ কিছুটা ছোট হয়ে গেছে ঘরটা। তবে কি আমারই মনের ভুল? প্রথমবারই কি তবে ভুল দেখেছিলাম? ঘরটা বড় ছিল বলেই তো পছন্দ হয়েছিল। ভাবলাম ধুর, ঘরটা ছেড়ে বরঞ্চ অন্য কোনো ঘরে শিফট করে যায়। ঠিক এই সময়ে একটা রুমাল দরকার পড়ে আমার। রুমাল একটা ছিল বটে আমার সুটকেসের মধ্যে। সুটকেসটা রেখেছিলাম ঘরের একদিকের দেয়ালের সামনে রাখা টুলের উপরে। সেদিকে তাকিয়ে আমি হতাশ হলাম। জায়গাটা খালি, টুল কিংবা সুটকেসের কোনো চিহ্ন নেই সেখানে। বুঝলাম চাকর বাকরদের মধ্যে কেউ হয়তো সুটকেস খুলে তার জিনিসপত্র ওয়ার্ড্রপের মধ্যেই তুলে রেখেছে। এগিয়ে গিয়ে ওয়ার্ড্রপ খুলে অবাক হয়ে গেলাম, সেখানেও কিছু নেই। মাথাটা এবার গরম হয়ে উঠল। কেউ চুরি করলো সুটকেসটা, কিন্তু ডেনমার্কের লোকজন চুরি করে বলে তো শুনিনি। তাহলে কোথাও একটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে। তবে সেই মুহূর্ত আর এই নিয়ে বেশি হইচই করতে আমার ইচ্ছে করল না। দেয়ালের দিক থেকে সরে জানালায় গিয়ে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার ঠিক উল্টো দিকে একটা লম্বা বাড়ি দেখা যাচ্ছে। রাস্তায় কোনো লোক নেই, শুনশান অন্ধকার রাত। বাইরে প্রায় কিছুই দেখা যায় না। ঘরে আমার ঠিক পেছনে আলো জ্বলছিল।
উল্টো দিকে বাড়ির দেয়ালে আমার নিজের ছায়া গিয়ে পড়েছে। তার ঠিক পাশেই 11 নম্বর ঘরের লোকটা ছায়া দেখা যাচ্ছে। লোকটা ঘরের একদিক থেকে আরেক দিকে বেশ কয়েকবার যাতায়াত করল। পাশে তাকাতেই চোখে পড়ল 13 নম্বর থেকেও কারো ছায়া পড়েছে দেয়ালে। জানি না কেন একটা আগ্রহ জন্মালো আমার মতোই জানালায় দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে আছে লোকটা। দেখে মনে হলো লোকটা লম্বা আর রোগা, তবে পুরুষ না মহিলা সেটা বুঝতে পারলাম না। ছায়া দেখে মনে হচ্ছে প্লাস্টিক টাইপের কিছু দিয়ে মাথা ঢেকে রেখেছে মানুষটা। ঘরে যে আলো জ্বলছে সেটা লাল। মাথাটা জানলা থেকে বেশ কিছুটা বাইরে বের করে বাঁ দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম 13 নম্বর ঘরের জানালায় কাউকে চোখে পড়ে কিনা, কিন্তু দেয়ালের গায়ে সাদা রঙের পর্দা জাতীয় কিছু থাকার জন্য কিছুই দেখা গেল না। ঠিক এই সময়ে রাস্তার উপর বেশ কিছুটা দূরে একটা পায়ের শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে আমার বাঁ পাশের দেয়ালের উপরে লাল আলো ঝট করে নিভে গেল। সেই সঙ্গে ছায়াটাও যেন মুহূর্তেই সরে পড়ল। এতক্ষণ যেখানে লাল আলোটা এসে পড়ছিল দেয়ালের সেই জায়গাটা ঢেকে গেল অন্ধকারে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট খেয়ে আমি শুতে চলে গেলাম। পরদিন সকালে ঘুম ভেঙে দেখলাম একটা চাকর গরম জল দিতে এসেছে। কোনো রকমে ঘুম জড়ানো গলায় তাকে বললাম, আমার সুটকেসটা সারাতে বলেছে কে তোমাকে, দিয়ে যেও ওটা। আমাকে অবাক করে দিয়ে লোকটা একটু হাসল। তারপর গরম জল টেবিলে রেখে কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। ভাবলাম ডেকে আচ্ছা করে একটু কথা শুনিয়ে দেই তাকে, কিন্তু দেয়ালের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। টুলের উপর রাখা আছে আমার সেই সুটকেসটা, ঠিক যেমনভাবে রেখেছিলাম সেইভাবে। কাল রাতে তবে জিনিসটা দেখতে পেলাম না কেন? আরও একটা ব্যাপার মনে হলো আমার। কাল রাতে ঘরটাকে ছোট মনে হচ্ছিল বটে, এখন কিন্তু আবার আগের মতোই লাগছে। আমারই মনের ভুল হচ্ছে বারবার। একটা সন্দেহ শুরু হলো মনের ভিতরে। নিচ থেকে জলখাবারের ডাক আসতে আমি জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। যাবার সময় খেয়াল করলাম 13 নম্বর ঘরের বাসিন্দা এখনও ঘরের ভেতরেই আছে। ঘরের ঠিক বাইরেই একজোড়া জুতা খোলা আছে, পুরুষ মানুষের বুট, অর্থাৎ 13 নম্বর ঘরের বাসিন্দা একজন পুরুষ। মাথা ঘুরিয়ে নিয়ে হাঁটতে যাচ্ছিলাম, এমন সময় খেয়াল করলাম যে ঘরের সামনে জুতা খোলা আছে সেটা 13 নম্বর নয় 14 নম্বর ঘর। তাহলে কি 13 নম্বর ঘর পেরিয়ে এসেছি? পিছিয়ে এসে উপরে তাকালাম। ঘরের নম্বর বড় 14, আর 12 নম্বর ঘরের মধ্যে কোনো 13 নম্বর ঘর নেই। অবিশ্বাস্য। যতদূর মনে পড়ছে কাল রাতে এক ফোঁটাও মদ খাইনি আমি, তাও চোখ এমন বিশ্বাসঘাতকতা করল। ব্যাপারটা মাথায় নিয়ে সেদিনের মতো কাজে বেরিয়ে পড়লাম, তবে কাজে তেমন সুবিধা করতে পারলাম না। বিশপ ফ্রিজ বা তার ভাড়াটে সম্পর্কে একটা মাত্র চিঠি আমার হাতে এলো, এবং সেই চিঠিতেও তেমন স্পষ্ট করে কিছু লেখা নেই। শুধু এইটুকু বোঝা যায় যে ভাড়াটের বিরুদ্ধে অভিযোগের কোনোটাই প্রমাণিত হয়নি। উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বিশপ ও তার ভাড়াটের কি হয় সে সম্পর্কে আর কোনো চিঠিপত্র নেই। বিশপের সেই বিতর্কিত বাড়িটা ঠিক কোন জায়গায় ছিল চার্চের লোকজনকে জিজ্ঞেস করায় তারা মাথা নেড়ে জানায় যে তার সঠিক লোকেশন এই শহরের প্রায় কেউ জানে না। সেদিন হোটেলে ফিরে আমি আর পেশেন্স খেলতে গেলাম না। চোখে পড়ল
বাড়িওয়ালা একতলার ডাইনিং হলে বসে রাতের খাবার সেরে নিচ্ছেন। তার পাশের চেয়ারটা গিয়ে বসলাম। খানিক এলোমেলো গল্পগুজবের পর মূল প্রসঙ্গে এসে পড়লাম। আচ্ছা, আপনাদের এখানে বেশিরভাগ হোটেলে 13 নম্বর ঘর নেই কেন বলুন তো? এমনকি এই হোটেলও দেখছি। কোনো কুসংস্কার থেকেই কি? মনে হলো আমার প্রশ্ন শুনে একটু অবাক হয়েছেন বাড়িওয়ালা। খেতে খেতে বললেন, আপনার মতো আমারও বেশ কয়েকবার মনে হয়েছে ব্যাপারটা। সত্যি কথা বলতে কি, এইসব কুসংস্কার আমিও বিশ্বাস করি না। আমি এখানকারই স্কুলে পড়ে মানুষ হয়েছি। আমাদের যিনি হেডমাস্টার ছিলেন তিনি এসব ব্যাপার একদম সহ্য করতে পারতেন না। ভদ্রলোক মারা গেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। বুঝলাম প্রসঙ্গটা পাল্টাতে চাইছেন তিনি। বললাম, তার মানে আপনি বলছেন 13 নম্বর ঘর নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আমার প্রশ্নটার আর কোনো সরাসরি উত্তর দিলেন না ভদ্রলোক। একটু ইনিয়ে বিনিয়ে বলতে লাগলেন, এই হোটেলটার দায়িত্ব আমি পেয়েছিলাম আমার বাবার থেকেই। উনি এই ভাইবার্গে জন্মেছিলেন। হোটেলটা কার থেকে কিনেছিলেন জানি না। 1876 সালে তার মৃত্যুর পর এই হোটেলের দায়িত্ব পাই আমি। তো সেই সময় এখানে একটা 13 নম্বর রুম ছিল? আরে না না না, সেই কথাই বলতে যাচ্ছিলাম। বুঝতেই পারছেন, এখানে বেশিরভাগ ভাড়াটেই দূর দেশ থেকে ঘুরতে এসেছেন। তাদের সবার ভাবনা ও চিন্তা একরকম নয়, পছন্দও নয়। তবে একটা ব্যাপার নিয়ে সকলেই একমত। 13 নম্বর ঘরে শোবার থেকে রাস্তায় শুয়ে রাত কাটানো ভালো। তাদের মতামত 13 নম্বর নাকি অপয়া। তর্ক করতে গেলে নানা রকম গল্প শোনাতেন তারা, বিচিত্র সব গল্প। বলতেন 13 নম্বর ঘরে রাত কাটালে মানুষ নাকি আর আগের মতো থাকে না। এখন তাহলে আপনাদের 13 নম্বর ঘরে কে থাকে? কি বলছেন মশাই, 13 নম্বর ঘর? অবাক হয়ে আমার দিকে তাকালেন বাড়িওয়ালা। এই বাড়িতে কোনো 13 নম্বর ঘর নেই। আমি তো ভাবলাম আপনি আগেই লক্ষ্য করেছেন, কারণ সেটা যদি থাকতো তাহলে সেটা তো আপনার ঘরের পাশেই থাকতো। তা ঠিক, তবে কাল রাতে আমি দেখলাম আমার ঘরের ঠিক পাশেই একটা ঘরের উপরে 13 লেখা আছে, এবং এমনকি পরশুদিন রাতেও। বাড়িওয়ালা মাথা নেড়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন। আমিও এই নিয়ে আর কথা বললাম না। মনটা কিন্তু সারাদিন খিচড়েই রইল। ব্যাপারটা শুধু ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। পরপর 2 দিন একটা আস্ত ঘর চোখের ভুল হতে পারে না। সেদিন রাতে বাড়িওয়ালাকে আমার ঘরে নিমন্ত্রণ করলাম। তিনি রাজিও হয়ে গেলেন। রাত ঠিক 10টার সময় তার আসার কথা। তার আগে কিছু চিঠিপত্র লেখার ছিল, সেগুলো লিখতে লিখতে হাত কেঁপে গেল। বুঝলাম 13 নম্বর ঘরের ব্যাপারটা আমার নার্ভগুলোকে অস্থির করে তুলেছে বারবার। সন্ধে থেকে আবার স্বাভাবিকের চেয়ে ছোট দেখাচ্ছে আমার ঘরটাকে। আমার প্রতিবেশীদের দিক থেকে তেমন আওয়াজ আসছে না। মাঝে মাঝে বুট পড়া পায়ের হেঁটে যাওয়ার শব্দ, মানুষের গুনগুন। রাস্তার ওপার দিয়ে কখনো কখনো 1-2টা ঘোড়ার গাড়ি ছুটে যাচ্ছে ভেজা কবলস্ট্যানের উপর দিয়ে। চিঠি লেখা শেষ হতে খানিকটা হুইস্কি খেয়ে জানালার কাছে এসে বসে পড়লাম। চোখ রাখলাম উল্টো দিকের বাড়ির দেয়ালে। যতদূর মনে আছে, 14 নম্বর ঘরের বাসিন্দা উকিল জ্যানসন। বেশ সিরিয়াস গোছের মানুষ। খুব একটা কথাবার্তা বলেন না। সারাক্ষণ একগোছা কাগজপত্র নিয়ে কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এরকম একটা মানুষ হঠাৎ করে এরকম ছটফট করবেন কেন? কথাটা মনে হলো কারণ এখন সেটাই দেখতে পাচ্ছি। বারবার জানালার সামনে থেকে তার ছায়া একদিক থেকে আরেক দিকে আসা যাওয়া করছে। হাতগুলো প্রসারিত হচ্ছে 2 পাশে। পা দিয়ে কোনো কিছুকে যেন লাথি মারার চেষ্টা করছেন, অথচ পাশের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। ভদ্রলোক আচমকা খেপে গেলেন কেন?
পেছন থেকে ভেসে আসা একটা শব্দে চমকে উঠলাম। দরজায় টোকা পড়েছে, বাড়িওয়ালার গলা ভেসে এসেছে সেই সঙ্গে। দরজা খুলেই তার চোখে মুখের অবস্থা দেখে একটু খটকা লাগলো আমার। কিছু একটা কারণে যেন আতঙ্কে ভুগছেন ভদ্রলোক। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না তাকে। আমার সামনের চেয়ারে বসে খোশ গল্প শুরু করলেন তিনি। কথায় কথায় 13 নম্বর ঘরের প্রসঙ্গ এসেই পড়ল, এবং সেই প্রসঙ্গে কথা আরও এগোতো যদি না পাশের ঘর থেকে গান গাওয়ার আওয়াজ ভেসে আসতো। 14 নম্বর ঘরে কেউ শুধু যে গান গাইছে তা নয়, মনে হচ্ছে যেন অত্যাধিক মদ্যপানের ফলে মাতাল হয়ে উন্মাদের মতো নৃত্যও করছেন। অচেনা কোনো গানের সুর ভেসে আসছে, ঠিক যেন ঠান্ডা ঝড়ের হাওয়া বয়ে চলছে সরু চিমনির মধ্য দিয়ে। একবার যেন মনে হলো উকিল ভদ্রলোক হয়তো সত্যিই পাগল হয়ে গেছেন। বাড়িওয়ালার দিকে ফিরে তাকিয়ে দেখলাম তিনিও থমথমে মুখে আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ব্যাপারটা আমি আগেও শুনেছি, তবে বিড়ালের কান্না ভেবে তেমন গুরুত্ব দেইনি। ভদ্রলোক কি পাগল হয়ে গেলেন? তাই হবে, তবে ওনার মতো ধীর স্থির জ্ঞানী মানুষ হঠাৎ করে রাত বিরাতে উন্মাদ হতে যাবেন মাথায় ঢুকছে না। ঠিক এই সময়ে দরজার দিক থেকে আবার কারো শব্দ শোনা গেল। আমি তড়িঘড়ি উঠে দরজা খুলে দেখলাম উকিল জেসন দাঁড়িয়ে আছেন। মুখ দেখে মনে হলো কোনো কারণে যথেষ্ট রেগে আছেন তিনি বললেন, আপনারা কী শুরু করেছেন বলুন তো? রাত্রিবেলা নিরিবিলিতে একটু কাজ করার কথাটা বলতে গিয়ে তিনিও থমকে গেলেন। হয়তো বুঝলেন যে তার কাজে বিঘ্ন হওয়ার জন্য এ ঘরের দুটো মানুষের মধ্যে কেউ দায়ী নয়। কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থেকে আগের যে কয়েক পর্দা গলা নামিয়ে তিনি বললেন, এসবের অর্থ কী? কে কে চিৎকার করছে এইভাবে? নাকি আমার মাথাতে কিছু একটা? আওয়াজটা পাশের ঘর থেকে আসছে সন্দেহ নেই। আচ্ছা, চিমনিতে বিড়াল জাতীয় কিছু আটকে যায়নি তো? অসম্ভব, উকিল ভদ্রলোক চিৎকার করে বললেন, আমার ঘরে কোনো চিমনিও নেই। উল্টো আমার তো স্পষ্ট মনে হলো আওয়াজটা এই ঘর থেকেই আসছে। আপনার আর আমাদের ঘরের মাঝে অন্য কোনো দরজা চোখে পড়েছে আপনার? শান্ত গলায় প্রশ্ন করলাম আমি। না, অন্তত আজ সকালে তো নয়। আর আজ রাতে? কি জানি, ঠিক মনে পড়ছে না। একটু ইতস্তত করে বললেন তিনি। ঠিক এই সময়ে পাশের ঘরের সেই ভুতুড়ে গানের শব্দ থেমে গেল। মনে হলো একটা ব্যঙ্গাত্মক হাসি হাসছে যেন সেই অদৃশ্য গায়ক। আমাদের তিনজনের শরীরেই সেই হাসির শব্দ শুনে শিহরণ খেলে গেল। পর মুহূর্তেই নিস্তব্ধতা এসে গ্রাস করলো আমাদের গোটা ঘরটাকে। কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীরবতা ভেঙে বলে উঠলেন বাড়িওয়ালা, আপনার তো আমাদের থেকে বেশি জানা উচিত। তার দিকে ফিরে প্রশ্ন করলাম আমি। বাড়িওয়ালা বলল, আমি আপনাদের থেকে বেশি কিছুই জানি না, কিন্তু কিছু তো একটা করা দরকার। আমি বললাম, আচ্ছা, আমরা তিনজন মিলে একটু খুঁজে যদি কিছু বের করতে পারি, আসুন আমার সঙ্গে। কথাটা বলে দরজা খুলে বাইরে বেরোনোর তোড়জোড় শুরু করলেন বাড়িওয়ালা। আমাদের হাতে অস্ত্র বলতে শুধু একটা লাঠি আর একটা ছাতা। সেই সব সম্বল করে আমরা প্যাসেজে বেরিয়ে এলাম। পাশের ঘরের দরজা তালা দিয়ে মৃদু একটা আলো আসছে। আমি আর জেসন সেটা লক্ষ্য করে এগিয়ে গেলাম। ঘরের হ্যান্ডেল ধরে একটু চাপ দিতেই ক্যাচ করে একটা শব্দ হলো। দরজাটা আগের মতোই পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এইটাই 13 নম্বর ঘর? দরজার উপর হাত রেখে বললেন জেসন। হ্যাঁ, ডান দিকে আপনার
আর বাঁ দিকেরটা আমার। বাড়িওয়ালার দিকে ফিরে বললাম, আপনি তাড়াতাড়ি দরজা ভাঙতে পারে এমন কাউকে নিয়ে আসুন। খুশি মনে তিনি সিঁড়ির দিকে পা বাড়ালেন। আমরা দুজন মিলে এরপর কয়েকবার ধাক্কা দিলাম দরজার উপরে। মিহি শব্দ করে খুলে গেল দরজাটা। ঘন অন্ধকারে ঢেকে আছে ভেতরটা। মনে হলো কোথা থেকে একটানা জল পড়ার শব্দ আসছে যেন। আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে ঢুকছি। কথাটা বলে আমি এগিয়ে গেলাম সামনে। আর ঠিক সেই সময় ঘন অন্ধকারের ভেতর থেকে একটা কালো বরফের মতো ঠান্ডা হাত বেরিয়ে এসে চেপে ধরলো আমার হাতটা। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেই গভীর অন্ধকারের ভিতর। আমি চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে আমার অন্য হাতটা ধরে একটা টানে আমাকে মাটির উপর এনে ফেললো জেসন। আমি সেখানে এসে পড়তেই 13 নম্বর ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে একটা অমানসিক হাসির শব্দ ভেসে এলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। এর মধ্যেই নিচ থেকে শক্ত সমর্থ একটা লোককে নিয়ে উঠে আসলেন বাড়িওয়ালা। লোকটার হাতে একটা কোদাল জাতীয় অস্ত্র। দৌড়ে এসে 13 নম্বর ঘরের বন্ধ হয়ে যাওয়ার দরজার উপরেই সেই কোদাল চালাতে লাগলো লোকটা। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, না, দরজাটা খুলবেন না, ভিতরে যে আছে সে। আমার কথা শেষ হওয়ার আগেই কোদালের কয়েকটা কোপ পড়ে গেছে দরজার উপরে। আমরা চারজনই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম 13 নম্বর ঘরের দরজাটা এতক্ষণ যেখানে ছিল এখন সেখানে নিরেট কাঠের দেয়াল। দেয়ালের উপরে গিয়ে পড়েছে কোদালের কোপ। দরজাটা আর নেই। হতভাগ গলায় কথাটা বলে কোদালটা সরিয়ে নিলেন বাড়িওয়ালা। সেদিন রাতটা 17 নম্বর ঘরে কাটিয়ে দেই আমি আর জেসন। বেশ বেলার দিকে চোখ খুলে আমাদের ঘুম ভাঙে কাঠের পাটাতন সরানোর শব্দে। কোনো রকমে চোখে মুখে একটু পানি ছিটিয়ে আমরা ছুটে যাই 12 নম্বর ঘরের সামনে। বাড়িওয়ালাকে চোখে পড়ে সেখানে। কাল রাতের সেই লোকটার সঙ্গে আরও দুজন লোক মিলে 12 আর 14 নম্বর ঘরের মাঝে মেঝের উপর পাটাতন সরিয়ে ফেলেছেন। মেঝের নিচের কিছুটা ফাঁকা অংশে আলো গিয়ে পড়েছে। আমরা দুজনেই মুখ বাড়িয়ে জায়গাটা দেখার চেষ্টা করলাম। আপনারা হয়তো ভাবছেন মেঝের নিচের সেই ফাঁকা জায়গাটায় বিশপের সেই ভাড়াটের কঙ্কাল জাতীয় কিছু দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু না, কোনো মানুষের কঙ্কাল ছিল না সেখানে। 13 নম্বর ঘরের সামনের মেঝের তলায় রাখা ছিল একটা ছোট্ট তামার বাক্স। সেই বাক্স খুলতে তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভাঁজ করা পুরনো হলদেটে পার্চমেন্ট কাগজ। মোট 20টা লাইন লেখা ছিল সেই কাগজে, তবে ভাষাটা চিনতে পারিনি আমরা। ভাষাতত্ত্ব নিয়ে জেসনের কিছুটা পড়াশোনা ছিল। তার মতে প্রাচীন ড্যানিশ ভাষায় কিছু লেখা ছিল কাগজটা, কিছু একটা নির্দেশ সম্ভবত, কিংবা একটা মন্ত্র। কিন্তু কয়েকশো বছর আগে সে ভাষা হারিয়ে গেছে বলে সেই কাগজের অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি।